কিন্তু আমি এটাই বলতে চাইছি, সাধারণ মানুষ যারা জ্যোতিষীর কাছে যান তাদের যদি মধ্যে কোনো রকম একটা চ্যালেঞ্জের মনোভাব থাকে যে এই জ্যোতিষীটা আসল কিনা, সেটা আমি দেখি। যেটা এখনও বিজ্ঞানেই সঠিকভাবে আবিষ্কার হলো না, বিজ্ঞানও এখনও যার গবেষণা চলছে তার আবিষ্কার জ্যোতিষ করে ফেলেছে এবং তার সার্বজনীন একটা স্বীকৃতি সর্বস্তরে মানে বিশ্বস্তর থেকেও এলো না, এটা আপনাদেরকে তো ভাবতে হবে। আপনারা যদি এই ভাবটা চিন্তাটা না করেন তাহলে তো জ্যোতিষের কাছে আপনাদের বারবার যেতে হবে এবং এই ধরনের একটা অবৈধ পেশা সেটাও দিনকে দিন আপনাদের চোখে স্বীকৃতি লাভ করবে। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, সরকার তাহলে একটা শ্বেতপত্র প্রকাশ করুক, আমরা এখন সবার কাছ থেকে ট্যাক্স নিই, এখন আমরা চোরের কাছ থেকে ট্যাক্স নিই, ডাকাতের কাছ থেকে ট্যাক্স নিই, জ্যোতিষের কাছ থেকে ট্যাক্স নিই। জ্যোতিষটা একটা লোক ঠকানোর পেশা, এটা সবাই জানে। সে কয়েক লক্ষ টাকা খরচা করেছে, সে একজনকে প্রেম করে, সেই প্রেমিকা তাকে পাত্তা দেয় না, তাকে খালি তার দিকে আনবে, এইটার জন্য উনি একটা পাথর দেবেন। এবং ছেলেটা যখন ফ্রড হয়ে গেল এবং আমাকে সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় বলে এবং আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি বলে সে আমার সঙ্গে দেখা করে তার দুঃখটা জানিয়েছিল যে এদেরকে ছাড়বেন না, এরা আমার কাছ থেকে। তাহলে ভাবুন, একটা কলেজে পড়া ছেলে সে কীভাবে 1 লক্ষ টাকাটা জোগাড় করলো, করে সেই জ্যোতিষীর হাতে দিয়ে এলো, দিয়ে যখন সে ঠকলো তখন সে বুঝতে পারলো এইভাবে কাউকে নিজের জীবনে আনা যায় না। আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনি যদি জ্যোতিষ পেশা নিয়ে এইগুলো সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসেন এবং আমরা যে লিগাল জায়গাগুলো যাব, ব্যাংক এবং অন্যান্য অর্গানাইজেশন এবং যে সমস্ত জায়গায় আপনি ট্যাক্স দেবেন বলে দাবি করছেন, তারা কিন্তু ইগনোর করবে আপনাকে, যে আপনার এই পেশার জন্য তারা কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স নেয় না এবং আপনার এই পেশার জন্য তারা কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেয়নি। এইটাকে আপনারা হাইড করে অন্যভাবে খুলেছেন, এটা সেই সময় প্রমাণিত হয়ে যায়। কাজেই এখান থেকে প্রমাণিত যে জ্যোতিষটা একটা সম্পূর্ণভাবে অবৈধ পেশা, এটাকে আপনি অন্য পেশা দিয়ে দেখিয়ে আজকে সমাজে স্বীকৃতি লাভ করে জ্যোতিষ নিয়ে গর্ব করছেন। এটা গর্ব করার জায়গা না, বরঞ্চ এটা খুব লজ্জার জায়গা। এবং সেটা ভেবেই আপনি আপনাদের কাছে আসবেন, সেই লিগাল দিকগুলো আমরা দেখে দেবো যে আপনি এই পেশাটা দেখিয়ে এই ট্যাক্স দিয়েছেন এবং এটা এখন আপনি স্বীকার করছেন দিয়েছেন এবং তার পেপারস আপনার কাছে আছে এবং এটা আপনি করতে পারেন না, এবং সেটা আপনি শুধু না, আপনার ট্যাক্সের যে লয়ার তিনিও কিন্তু ফেঁসে গেলেন। এটা মাথায় রেখে আপনি আমাদের কাছে আসবেন, একদম চ্যালেঞ্জ হইবে আপনার কাছে। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন রেশনালিস্ট নিউজ, অর্থাৎ যুক্তিবাদী খবর। তো যুক্তিবাদী খবরে আমাদের সঙ্গে বিশেষ অতিথি আছেন প্রবীর ব্যানার্জি, সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সংযুক্ত সম্পাদক। তার নেতৃত্বে বিজ্ঞান আন্দোলন, যুক্তিবাদ আন্দোলন বাংলার বুকে চলছে এবং আশা করি আগেও চলবে। এই বয়সেও তিনি গ্রামে গঞ্জে অনুষ্ঠান করছেন, সেখানে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন কি আপনারা এই জ্যোতিষী, তান্ত্রিক, মাতাজি, অলৌকিক ক্ষমতার দাবিদারের প্রতি বিশ্বাস করবেন না। কিন্তু তবুও মানুষ বিশ্বাস করছে। বিশ্বাস করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে, বুজরুকির শিকার হচ্ছে এবং শিকার হলে কি হচ্ছে, ভাবছে এরপর কি করব। ধরুন একজন জ্যোতিষ কাছে গেলেন বিজ্ঞাপন দেখে এবং জ্যোতিষী তার সমস্যা দেখে পাথর, গ্রহরত্ন দিল, দেখা গেল কাজ হলো না। কি কোথায় যাবেন, দিশা খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে প্রবীর বাবুরা পথ দেখাচ্ছেন, দিশা দিচ্ছেন এবং এই বিষয় আপনাদের কাছে আজকে তুলে ধরব। যদি আপনি কোনো জ্যোতিষীর কাছে যান, তান্ত্রিক কাছে যান, সেখান থেকে তাবিজ, কবজ, মাদুলি, গ্রহরত্ন নিয়ে থাকেন এবং সেটা যদি কাজ না করে তাহলে আপনি কোথায় যাবেন? মামলা করবেন না জ্যোতিষীকে গলা টিপে ধরবেন? কেন আপনি টাকা দিয়ে কিনেছেন, কাজে লাগেনি। তো সেই বিষয়তে আসছি আমরা প্রবীর বাবুর কাছে। ব্যাপারটা হচ্ছে, একটা উদাহরণ দিলে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। জ্যোতিষীকে যদি আপনাকে সঠিকভাবে জাজ করতে হয় তাহলে আপনাকে আপনার যে আসল পরিচয় সেটাকে খানিকটা গোপনই করতে হবে। ধরুন আমি 91 সালের কথা বলছি, তখন হাওড়ার বালিতে একজন জ্যোতিষী থাকতেন। তিনি নাকি মানে মানুষের ভূত ভবিষ্যৎ সমস্ত বলে দিতেন এবং সেটা বলেও ছিলেন আমাকে। তার নাম আর বলছি না, তিনি এখন আর নেই। তিনি হালিশহরের একজন খুব স্বনামধন্য লোক, তিনি বিজ্ঞান গবেষক যাকে বলে, কিন্তু তার জ্যোতিষে অগাধ আস্থা ছিল। তো আমি তার কাছ থেকে ঠিকানা নিই। আর সেই সময়টা আপনাদের মনে থাকবে 91 সালে খুব একটা ফোন টোনেরও ব্যবহার নেই বা কিছু নেই, সেই ধরনের কমিউনিকেশান নেই, জোরালো বলতে একমাত্র প্রিন্ট মিডিয়া। তো সেই সময় আমি সেই জ্যোতিষীর কাছে হাজির হয়েছিলাম। জ্যোতিষীকে বলেছিলাম, জ্যোতিষী আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন এসেছেন। বললাম দেখুন, আমি যখন জন্মাই তখন আমার মা মারা যায়, তো বাবাও কোথাও পালিয়ে যায়, মায়ের সঙ্গে কী ঝামেলা আমি জানি না। আমাকে তুলে নিয়ে যায় হাসপাতাল থেকে একজন, তিনি মানুষ করেন। তো এখন আমি বড় হয়েছি, আমার একটা পরিচয় দরকার। যারা আমাকে তুলে এনেছিল তারা আমাকে সঠিকভাবেই বলে দিয়েছে যে আমরা
তোমার বাবা মা নই। তো আমি এই হাতটা দেখাতে এসেছি আপনাকে, তো এটা জানবার জন্য যে আমার বাবা মা কে ছিলেন এবং তারা বর্তমানে কোথাও থাকেন বা কী করেন এসব জানতে এসেছি। মা তো মারা গেছেন, বাবা কোথায় থাকেন। তিনি তখন ওই রকম সব যেরকম আকড়ি বুকড়ি কাটে জ্যোতিষীরা প্যাডের মধ্যে সব কাটলেন, কেটে বললেন যে আপনার বাড়ির উত্তর দিকে, মানে আমার বাড়ির উত্তর দিক বলতে ধরুন কাঁচরাপাড়া, কল্যাণী এইসব লোকেশন পড়ে, এইসব দিকে তিনি কোনো একটা জায়গায় আছেন এবং আপনার মাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি আস্তে আস্তে আপনাকে সঠিক জায়গাটা বলে দেবো। তো আমার তখন তো ওই টেপ রেকর্ডারের ইউজ ছিল, আমি ছোট একটা টেপ রেকর্ডার, আমার তো একটা ঝোলা ব্যাগ থাকে সেইটার মধ্যে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে সেটা ওনার কথাগুলো রেকর্ড করেছিলাম। করার পর ওনাকে আমি সেটা শুনিয়েছিলাম যে মূল ঘটনাটা হচ্ছে, আইলাম দেখুন আপনি এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন, আমি কিন্তু আপনার কাছে হাত দেখাতে আসিনি, আপনার ফিজ আমি দিয়ে দেবো। আপনি কিন্তু যা যা কথা বললেন প্রত্যেকটাই উল্টো কথা। বলছে উল্টো মানে? আমি বললাম যে আমার বাবা কিন্তু নেই, বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মাকে বাড়িতেই আমি রেখে এসেছি। কিন্তু আপনার কাছে এসে আমি যেগুলো বললাম সেগুলো সবই উল্টো ঘটনা। কিন্তু আমাকে একজন বলেছিল, তার নাম বললাম, যে আপনি নাকি সঠিক তথ্য দিতে পারেন। তো সেটা আমার আপনাকে জাজ করার দরকার ছিল, তো আমি সেই জন্য আপনার কাছে এসেছি। তো ঘটনা হচ্ছে, আপনারা এই যে স্বাস্থ্যটা নিয়ে নাড়াচাড়া করেন, এই যে লোক ঠকান, এগুলোর তো কোনো মানে হয় না। এইগুলো কেন করেন? উনি বললেন দেখুন এটা আমার পেশা, আপনি আর পাঁচজনকে এটা বলবেন না, যে সত্যি এগুলো বলা যায় না। তো আমি বললাম যে আপনারা তো অন্য কোনো পেশা বেছে নিতে পারতেন, কিছু তো অন্য কিছু করতেই পারতেন। আপনি যেরকমভাবে লিখছিলেন আপনার মধ্যে কিছু পড়াশোনা আছে, আপনি সেগুলো করতে পারতেন, তার বাইরে আপনি এই ধরনের কাজ করছেন কেন? যাই হোক, তিনি অনেক কথা বললেন। কিন্তু আমি এটাই বলতে চাইছি, সাধারণ মানুষ যারা জ্যোতিষের কাছে যান, তাদের যদি মধ্যে কোনো রকম একটা চ্যালেঞ্জের মনোভাব থাকে যে এই জ্যোতিষীটা আসল কি না, সেটা আমি দেখব। দেখবেন অনেক জায়গায় অনেক রকমভাবে আপনাকে অনেক রকম প্রশ্ন, যিনি আপনার ধরুন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, উনি লিখছেন, ওই লেখার মাধ্যমে উনি অনেক কিছু আপনার জানার চেষ্টা করে, সেই তথ্যগুলো জ্যোতিষীর কাছে চলে যায় এবং চলে যাওয়ার পর জ্যোতিষী সেইগুলোই আপনাকে বলে। অর্থাৎ তখন আপনার মনে হতে পারে জ্যোতিষী কী করে জানলো যে আমার, আর কিছু কিছু তো কমন ফ্যাক্টর আছে। ধরুন আপনাকে যদি কেউ বলে আসলে আপনার যেরকম মর্যাদা পাওয়া উচিত ছিল আপনি জীবনে সেটা পাননি, আপনি অনেকের জন্য অনেক কিছু করেন কিন্তু তারা আপনাকে কখনো ঘুরে দেখে না, এইরকম কতগুলো কথা আপনিও কাউকে বলে দেখুন, দেখবেন তার সাথে আপনার মিলে গেছে। তো জ্যোতিষীরা কমন কিছু কথা, আর হচ্ছে ম্যান রিডিং, অর্থাৎ একটা মানুষকে দেখলে বোঝা যায় যে মানে আপনি যদি অধিক সংখ্যক মানুষের সঙ্গে মেলামেশা করেন, তার আচরণগত দিকগুলোকে ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন এগুলো আপনিও বলতে পারবেন, যে অন্তত কিছুটা কথা বলতে পারবেন। আপনি হয়তো ওদের মতো 100% বলতে না পারলেও অন্তত 40% বলতে পারবেন যে সেই মানুষটা কী করতে পারে বা কী না করতে পারে। তো আমার কথা হচ্ছে, আপনি যখন জ্যোতিষীর কাছে যাবেন তখন অন্ধভক্তের মতো যাবেন না, আপনি জ্ঞান পিপাসু হয়ে যান, যে আপনি কিছু তার কাছ থেকে জ্ঞান শিখবেন। সেখানে আপনার মধ্যে যদি প্রশ্ন করার আগ্রহটা হারিয়ে যায়, আপনি যদি তাকে একেবারে জ্যোতিষী বলে মেনে নেন, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। কিন্তু ও আদৌ মানে কিছু বলতে পারে কি না, এই ধরনের কিছু ভুল তথ্য দিয়ে তাকে মিসগাইড করুন, করার পর তার উত্তরটা যদি ঠিক আসে, তাহলে সেই স্বাস্থ্যটা সম্পর্কে আমি আগেও বলেছি যে কিছু থাকতে পারে। আর না হলে জানবেন এরা আপনাকে ঠকিয়ে চলেছে, এবং আপনি সেই ধরনের চ্যালেঞ্জ বিভিন্ন বেশে আমরা বিভিন্ন সময় করেছি, বহু জ্যোতিষীকে আমরা হারিয়েছি এবং তাদের সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে। এরমভাবেই আপনাকে এগোতে হবে। এবার এখানে যে আপনি কথায় কথায় বলছেন জ্যোতিষ পেশা, একটা শব্দ শুনলাম। বিভিন্ন পেশা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এক্সপোর্টার। তো এরকম যে পেশাগুলো, সেটা হলো আপনাকে সরকার থেকে লাইসেন্স নিতে হবে, পড়াশোনা করতে হবে, স্বীকৃত, সরকার স্বীকৃত। আমি হঠাৎ ডাক্তার দাবি করতে পারি না, আমাকে তার জন্য পড়াশোনা করতে হবে। ইঞ্জিনিয়ার বলতে পারি না, তার জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, পাস করতে হবে, জয়েন্ট এন্ট্রান্স। তো এই যে জ্যোতিষীরা বিজ্ঞাপন দেখবেন, আপনি এখন তো ফেসবুকে দেখতে পারবেন, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া দেখবেন, এতদিন কাছেই দেখতে পারবেন, কি বলে তার কাছে পিএইচডি ডিগ্রি আছে, ডক্টর ডিগ্রি আছে, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছেন, তাহলে এবং তারা ব্যবসা করছে, জ্যোতিষশাস্ত্রের ব্যবসা, সেটা নাকি ট্যাক্সও দিচ্ছে। তো এটা কতক্ষণ ঠিক? এই যে ডিগ্রি পাওয়া, কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করা এবং সেটা পেশা, এটা কি আইনের চোখে বেআইনি না আইনি, কোনটা ঠিক? ঠিকই আছে, আপনি তো পিএইচডি অবধি গেলেন, কিন্তু জ্যোতিষীরা স্পেশালিস্ট হচ্ছে স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী, এবং সেইখানে স্বর্ণপদকের সংখ্যাটা লেখা থাকে। এবং ব্যাপারটা হচ্ছে, ধরুন স্বর্ণপদক কে কাকে দিতে পারে? কোনো একটা ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন, যার একটা রেজিস্ট্রেশন আছে, যার সেটা দেওয়ার ক্ষমতা আছে, সেই ধরনের লোকেরাই দিতে পারে।
আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক বা আমার একটা মাস্টার ডিগ্রি আছে, তাহলে কলকাতা ইউনিভার্সিটির সেই ক্ষমতাটা আছে যে আমাকে একটা ডিগ্রি দিতে পারে। অর্থাৎ আমি যে কলেজে পড়েছি সেই কলেজটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এবং কলকাতা ইউনিভার্সিটি আমাকে একটা ডিগ্রি দিয়েছে এবং কলকাতা ইউনিভার্সিটি সেটার জন্য স্বীকৃতিপ্রাপ্ত। কিন্তু জ্যোতিষীরাই বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বানিয়ে রেখেছে এবং সেই অর্গানাইজেশনগুলোর এখন দেখুন সবাই একটা করে রেজিস্ট্রেশন দেয়। রেজিস্ট্রেশন আপনি একটা যে কোনো একটা অর্গানাইজেশন, একটা পাড়ার ক্লাবেরও রেজিস্ট্রেশন হয়, আপনি খুলতেই পারেন, খুলে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন, নিয়ে আপনি বললেন এই তো পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত। যেরকম আমাদের এখানে একটা আইটিআই কলেজ আছে এই সামনেই, এইটা নিয়ে আমি আমার অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের মধ্যে বলি দেখো কল্যাণীতে যে আইটিআই কলেজ আছে আর হালিশহরে যে আইটিআই কলেজ আছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটা বেসরকারি আর ওটা সরকারি, মানে সরকার ওটার নিয়ন্ত্রণটা করে। এখন ব্যাপারটা হচ্ছে এইটা বোঝাতে গিয়ে একটা সমস্যা হয়, সবাই বলে না ওখানে কিন্তু বড় বড় করে লেখা আছে এটা সরকার। আইলাম সরকারি না, সরকারের অনুমোদিত বা সরকার স্বীকৃত এই ধরনের ব্যাপার নয়। অর্থাৎ তুমি একটা বেসরকারি একটা ইনস্টিটিউশন খুলেছো, সেটার জন্য একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো সরকারের একটা প্যারামিটার আছে, যেগুলো পড়াশোনার ক্ষেত্রে মেনে চলতে হবে, সেটার স্বীকৃতি ওরা দিয়েছে। কিন্তু এটার জন্য সরকার দেখভাল করে না। এখানকার যে স্টাফ যারা আছে, এখানকার যারা পড়াশোনা করান, তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেতন পান না। এই জায়গাটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা মানুষকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। জ্যোতিষীরাও সেটা করে। জ্যোতিষীরা একটা প্যাড, কোনো একটা অর্গানাইজেশনের নামে একটা প্যাড তৈরি করলো, লেটারের প্যাড, এবং সেখানে তারা লিখে দিল যে অমুক রেজিস্ট্রেশন হচ্ছে। আপনি যখন রেজিস্ট্রেশন নেন, আপনি কী ধরনের অর্গানাইজেশন খুলেছেন বা কী খুলেছেন, কী এনজিও খুলেছেন বা কী করেছেন, এত কিছু দেখার আগে আপনি তো রেজিস্ট্রেশনটা পেয়ে যান। তারপর আপনি সেটাকে কীভাবে ওটাকে হাইড করে আপনার পেশায় এটাকে কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা কথা যেটা উঠলো, দেখুন জ্যোতিষটা পেশা, এখন পেশা বলতে যে মানুষ যেটা করে ইনকাম করে সেটা কি পেশা বলে? এখন সেটা হচ্ছে স্বীকৃত পেশা কিনা। একটা যদি কেউ চৌর্যবৃত্তির দ্বারা অর্থ উপার্জন করে এবং সেটা মনে করে যে সেটা তার পেশা হতে পারে, পেশা হতে পারে, কারণ আপনি যতদিন না ধরছেন ততদিন তো আপনি ধরা পড়ছেন, ততদিন আপনি রাজা, ধরা একদিন পড়বেন, তখন সেটা পেশা কিনা বিচার হবে। এখন ব্যাপারটা হচ্ছে জ্যোতিষীদের এই যে একটা ব্যাপার, জ্যোতিষীদের একটা মানে দর্শনগত দিক দিয়ে একটা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে আমি এই পেশাটা করছি কারণ এটা বহুদিন ধরে একটা স্বীকৃত, অনেকেই হাত দেখে। দেখুন আপনি আপনার প্রয়োজনে তার কাছে গেছেন এবং আপনি কোনো একটা বিপদ ছাড়া জ্যোতিষীর কাছে কেউ যাবে, এটা হতে পারে না। যেমন পৃথিবীতে ঈশ্বর শব্দটা বেঁচে থাকতো না যদি মানুষের মধ্যে দুটো প্রবৃত্তি না থাকতো, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে ভয়। লোভটা কি? আমার ভালো টাকা ধনসম্পদ হবে, আমার ভালো টাকা পয়সা হবে, আমার ভালো চাকরি হবে, আমার ভালো ব্যবসা হবে, এটার জন্যই ঈশ্বরের পুজো করা, এটার জন্যই আংটি পড়া। আর ভয় হচ্ছে আমি যদি তাকে না মানি তাহলে আমার সন্তান সন্ততি মারা যেতে পারে, তাদের কোনো ক্ষতি হতে পারে, আমার ব্যবসা লাটে উঠতে পারে, এটা হচ্ছে ভয়। এই দুটো জায়গা থেকেই কিন্তু এই পেশাটা উদ্ভব এবং এটাকে কাজে লাগিয়ে যত রাজ্যের ব্যবসা চলছে। এবং সেই হিসেবে আমি বলবো যে যেটা প্রশ্ন উঠছে সেটা আদপেই কোনো পেশা নয়, এটার কোনো স্বীকৃতি বা কোনো অনুমোদন নেই। কিন্তু সব কিছু যে আইনসম্মত হতেই হবে এরকমভাবে আমাদের দেশটাও চলে না। সেই জন্য আরও অনেক পেশার মতো, আরও অনেক বুজরুকের মতো তারাও এই পেশাটা চালিয়ে যাচ্ছে। তাহলে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি এটা কি আইন স্বীকৃত পেশা নয়, বেআইনি? কোন আইনে বেআইনি বলবেন? যদি বলেন বেআইনি, এটা পেশা নয়, কোন আইনটা প্রয়োগ হচ্ছে এখানে? দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ একজন চিকিৎসা বিজ্ঞানের স্নাতক বা কেউ একজন আইন পেশায় স্নাতক হয়েছেন বা ওনাদের যে লিগ্যাল ডিগ্রি তিনি সেটা পেয়েছেন, তারপরেও তিনি যখন কোনো একটা হসপিটালের সাথে যুক্ত হতে যাবেন বা কোনো একটা আদালতের সঙ্গে ওই উকিল যুক্ত হতে যাবেন, তাদের একটা মানে তাদের অনুমোদন দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন আছে, যেরকম মেডিকেল কাউন্সিল আছে, সেরকম এদের বার অ্যাসোসিয়েশন আছে, যারা এদের অনুমোদন দেয় যে আপনি আপনার ডকুমেন্টসগুলো আমরা চেক করেছি, হ্যাঁ আপনি কাল থেকে ডাক্তারি মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে পারেন বা আপনি একজন অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস ভাবতে হবে, এই যে মেডিকেল কাউন্সিল বা এই যে বার অ্যাসোসিয়েশন, এদের একটা গভর্নমেন্ট এদের যে মানে অনুমোদন সেটা ওদের কাছে আছে। কিন্তু জ্যোতিষীরা এই ধরনের কোনো অনুমোদনের তোয়াক্কা করে না। জ্যোতিষীরা মনে করে যে আমাদের যে অর্গানাইজেশন আছে সেটাই যথেষ্ট এবং সেখান থেকেই তারা সেই অনুমোদনগুলো দেয়। এবং সেই অনুমোদনগুলো এবার আপনি কোথায় যাবেন? এবার আপনি একজন থানার ওসির কাছে যাবেন, তিনি মনে প্রাণে হয়তো জ্যোতিষের পক্ষে, তিনি বলেন হ্যাঁ এখন তো অনেক আইন, মানে উনি আইন দেখার সময় ওনার নেই। এখন তো শুনেছি ইউনিভার্সিটিতে পড়ানো হয়,
এখন তো শুনেছি কলেজে পড়ানো হয়। হ্যাঁ, জ্যোতিষ নিয়ে আমাদের খুব একটা আর বক্তব্য নেই, বুঝলেন। ও ছেড়ে দিন, ওরা করতেই পারে, এ তো আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে দেখে আসছি। ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে গভীরে গিয়ে ভাবা, এটাও আদৌ কোনো পেশা কিনা, এই পেশার আদৌ যৌক্তিকতা আছে কিনা, সেইটা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তাভাবনা কোনো স্তরে নেই। যার ফলে অন্য অনেকগুলো ইললিগাল পেশার মতোই এই পেশাটা একটা বেআইনি হয়েও স্বীকৃতি লাভ করেছে মানব সমাজে, এবং মানুষ সেটার প্রতি একটা আস্থা দেখাচ্ছে, এবং যার ফল তারা হাতে হাতে পাচ্ছে। অর্থাৎ জ্যোতিষী, আপনি জ্যোতিষীর কাছে কেন যাচ্ছেন? আপনার ছেলের একটা সরকারি চাকরির দরকার। আচ্ছা, সরকারি চাকরি যদি একটা আংটি পরে হতো, তাহলে আপনি কি ভাবতেন জ্যোতিষী ওই চেম্বার খুলে বসতো? জ্যোতিষী নিজে কি সরকারি চাকরি করতো না? এই এই যে প্রশ্নগুলো, এইগুলো আপনাদের মধ্যে জাগাতে হবে, আপনাদের মধ্যে এই যুক্তিতর্কগুলো আপনাদের মধ্যে তৈরি করতে হবে, যে আমি কার কাছে গেছি। আমি আমার একজন আত্মীয় ক্যান্সারে আক্রান্ত, উনি বলছেন আমি সমস্ত রোগ সর্বগ্রহর ঔষধ আমার কাছে আছে, আমি দিয়ে দেবো বলে আপনি তার কাছে চলে যাচ্ছেন। তাহলে যেটা এখনও বিজ্ঞানেই সঠিকভাবে আবিষ্কার হলো না, বিজ্ঞানও এখনও যার গবেষণা চলছে, তার আবিষ্কার জ্যোতিষ করে ফেলেছে, এবং তার সার্বজনীন একটা স্বীকৃতি সর্বস্তরে, মানে বিশ্বস্তর থেকেও এলো না। এটা আপনাদেরকে তো ভাবতে হবে। আপনারা যদি এই ভাবনা চিন্তাটা না করেন, তাহলে তো জ্যোতিষের কাছে আপনাদের বারবার যেতে হবে, এবং এই ধরনের একটা অবৈধ পেশা সেটাও দিনকে দিন আপনাদের চোখে স্বীকৃতি লাভ করবে। এটাই হচ্ছে সমস্যা। এইখানে যে বললেন কি জ্যোতিষী একটা অবৈধ পেশা, এবং যে রেজিস্ট্রেশন নাম্বারও যে দেখায় সোসাইটি রেজিস্ট্রেশন অনুযায়ী, সেটা নিয়ে ওরা একটা ব্যবসা করছে, ভাওতাবাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে স্বর্ণপদক, ডিগ্রি, ডিপ্লোমা এগুলো দিচ্ছে। তো এইগুলোর কোনো মানে আইনের চোখে কতখানি? না, এই যে আমি যে বললাম, আপনি কালকে একটা অর্গানাইজেশন খুলতে পারেন। কালকে আপনি অর্গানাইজেশনটা খোলার সময় আপনি কি ধরনের কাজ করছেন, আপনার রেজিস্ট্রেশনে কতগুলো মানে জায়গা থাকে, এই পেশাগত, আপনি সেলফ এমপ্লয়েড বা আপনি অমুক তমুক। সেলফ এমপ্লয়েড বলতে আপনি কি জ্যোতিষ করেন সেটা কিন্তু তার ক্লারিফিকেশন ওখানে চাওয়া হয় না। তাহলে আপনি সেলফ এমপ্লয়েড বললেই আপনাকে স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনি ওইটাকে নিয়েই ভাঙিয়ে খাচ্ছেন, যেই তো আমার রেজিস্ট্রেশন আছে, কিন্তু আপনি কখনো বলছেন না আমি জ্যোতিষ হিসেবে রেজিস্ট্রেশন পাইনি, আমি নিজেকে দেখিয়েছি একজন সেলফ এমপ্লয়েড পার্সন, সেই হিসেবে আমার স্বীকৃতি, সেই স্বীকৃতিটাকে ব্যবহার করছেন আপনি জ্যোতিষ পেশায়, এবং আপনি বলছেন আপনি সরকারকে ট্যাক্স দেন। অদ্ভুত ব্যাপার, আপনি কিসের জন্য ট্যাক্স দেন? তাহলে সরকার কি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সরকার এখন চোর জোচ্চোর এদের কাছ থেকে ট্যাক্স নেবে, নিয়ে সরকার চালাবে? সরকার তাহলে সেটা স্বীকার করুক। হ্যাঁ, সরকার তাহলে একটা শ্বেতপত্র প্রকাশ করুক, আমরা এখন সবার কাছ থেকে ট্যাক্স নিই, এখন আমরা চোর জোচ্চোরের কাছ থেকে ট্যাক্স নিই, ডাকাতের কাছ থেকে ট্যাক্স নিই, জ্যোতিষের কাছ থেকে ট্যাক্স নিই। জ্যোতিষটা একটা লোক ঠকানোর পেশা, এটা সবাই জানে। সবাই জানে মানে যারা জানে না তারা বিশ্বাস করে, এবং তারা অন্ধবিশ্বাসী বলে এটাকে স্বীকার করতে চায় না। কিন্তু এই পেশাটার কোনো স্বীকৃতি নেই, এবং সেটা যারা বলে বেড়াচ্ছে তারা আমাদেরকে সম্পূর্ণভাবে মিসগাইড করছে। এই পেশার কোনো রকম স্বীকৃতি সরকার কোনোদিনই দেয়নি, এবং সরকারকে লুকিয়ে অন্যভাবে নিজেদের রেজিস্ট্রেশন নিয়ে এই পেশাটা তারা চালিয়ে যাচ্ছে, এটা তো সবাই জানে। যদি জ্যোতিষ শাস্ত্র নামে বা অ্যাস্ট্রোলজির নামে যদি কোনো পেশা কেউ করে, দোকান এত বড় যে বিজ্ঞাপন চলছে, টিভিতে বিজ্ঞাপন চলছে, বা ওরা প্রোগ্রাম করে, এই বউবাজার, শিয়ালদা বউবাজার, হাওড়া বড় বড় চেম্বার খুলে বসে আছে, যদি পেশাটাই ইল্লিগাল হয়, বলছেন আপনি ইল্লিগাল, বেআইনি পেশা, তাহলে এগুলো চলছে কি করে? চল কি একটা বেআইনি পেশা, এই যে আপনার দেহ ব্যবসা চলছে সোনাগাছি এলাকায়, এটা বেআইনি, তাহলে চলছে কি করে? তা জ্যোতিষ পেশাও যদি বেআইনি হয় তাহলে চলছে কি করে? দেখুন, আমাদের সরকারি ব্যবস্থার প্রশাসনিক যে মডেল, সেখানে সামান্যতম সহযোগিতা না থাকলে এই পেশাগুলো চলে না। ধরুন, আমাদের এখানে জানা গেল যে আমি কিছুদিন আগে একটা হালিশহর থানার একটা পোস্টারিং দেখলাম, যে কেউ যদি মানে আপনার কাছ থেকে কোনো একটা সিভিল ওয়ার্ক বা প্রমোটিং ব্যবসা বা কোনো একটা কিছুর জন্য, আপনার এলাকায় কোনো কাজ হচ্ছে, সেই জন্য আপনার কাছ থেকে কোনো কাটমানি দাবি করে, আপনি হালিশহর থানায় এই নাম্বারে কমপ্লেন জানান। ভালো কথা। তাহলে এই বিজ্ঞাপনটা হঠাৎ কেন? না, এই বিজ্ঞাপনটা সরকার বদলের পরে এসছে। তাহলে কি মানে বিগত বছরগুলোতে এই ঘটনাগুলো ঘটতো, এবং সেটা সবার চোখের সামনেই ঘটতো, এবং সেই ঘটনাগুলো ঘটার পরে তার প্রতিক্রিয়ায় আজকে আপনি এইটাকে বলছেন যে আপনাকে জানাতে, এতদিন তাহলে আপনারা চোখ বন্ধ করেছিলেন। তো সেই রকমই যদি কোনো, আমরা জানি না, আমরা চারিদিকে বিজ্ঞান আন্দোলন করছি, কোনো একটা সময় আসে যে বিজ্ঞান আন্দোলনের যেরকমভাবে মহারাষ্ট্রে দাভালকার একটা আইন স্বীকৃতি দিয়েছিলেন, এবং আমরাও এখানে সেই চেষ্টাটা চালিয়েছিলাম। অনেকের সাথেও কথা হয়েছে, বিকাশবাবুর সাথেও কথা হয়েছে, এবং তারা বলেছেন তাদের পেশার বাইরে গিয়ে তারা খুব কম পয়সা এই ধরনের কেস ফাইল করতে পারবেন, এবং সেখান দিয়ে বোধহয় শ্যামনগরের কৌশিক চ্যাটার্জি বলে একজন অ্যাডভোকেট, উনিও আমাকে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিলেন। তারপরে বিভিন্ন কারণে হোক, সেটা আমাদেরও তো রুটির পেশা আছে, বিভিন্ন কারণে আমরা এটা করে উঠতে পারিনি। কিন্তু ঘটনা হচ্ছে, যখন এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ
এটা যে একটা বেআইনি পেশা, সেটা একটা মানে সেটার একটা অনুমোদন সরকারি তরফ থেকে বা লিগ্যাল দিক থেকে আসবে, তখন কিন্তু এই যে চেম্বার খোলা বা এইগুলো খোলা, তখন তার বিরুদ্ধে পুলিশ সক্রিয় হবে এবং তাকে হয়তো এটা খুলতে দেবে না। কিন্তু এখনও যারা এই পেশা চালাচ্ছে, যারা এই ধরনের কাজ করে, তারা তো বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনে হোর্ডিং দিচ্ছে, আমি অমুক রোগ সারাতে পারি। সেটাকে আপনি ক্যাপচার করুন, সেটাকে আপনি যে এই রোগ সারাতে পারে বলে দাবি করছে, মানে জ্যোতিষী সেই কথাটা বলছে কিনা সেটার রেকর্ডিং করুন, যে জ্যোতিষী বলছে যে আমি ভাই অমুক রোগ সারাতে পারি। যে চিকিৎসা বিজ্ঞানের কোনো রকম তার ডিগ্রি নেই, তার কোনো লাইসেন্স নেই, তা সত্ত্বেও তারা যদি এই ধরনের কথা বলে যে আমি অমুক রোগ সারাতে পারি, এবং তার যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস আপনার ভালো রকম থাকে, তাহলে সেটা নিয়ে তো আইনি লড়াই চালানোই যেতে পারে। আমাদের যে ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট 1954 যেটা আছে, সেখানে তো এই ধরনের চিকিৎসার বিরুদ্ধেই এই ধরনের আইন করা আছে। তাহলে আমরা সেই আইনটা কাজে লাগিয়ে এদের বিরুদ্ধে লড়তে পারি। জ্যোতিষীরা জ্যোতিষ পেশা নিয়ে কী করছে না করছে সেই দিকে আমরা তো বলতে পারবো না, কারণ আমাদের আপনি তাহলে তার সঙ্গে একটা চুক্তি করুন। আপনি বলছেন আপনি একটা পাথরের জন্য 10,000 টাকা দিচ্ছেন, কেউ 1 লক্ষ টাকাও দেয়, আমি দেখেছি অনেকে 1 লক্ষ টাকা দেয়। আমি ব্যারাকপুরের একটি ছেলেকে জানি, সে খালি একজন মানে সেখানে বোধহয় ওই সম্মোহন করে না কি করে, ওই ধরনের একজন কারোর কাছে গেছিলো, খুব নামকরা মহিলা, নামটা মনে পড়ছে না, এবং সেখানে সে কয়েক লক্ষ টাকা খরচা করেছে। সে একজনকে প্রেম করে, সেই প্রেমিকা তাকে পাত্তা দেয় না, তাকে খালি তার দিকে আনবে, এইটার জন্য উনি একটা পাথর দেবেন। এবং ছেলেটা যখন ফ্রড হয়ে গেল, এবং আমাকে সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় বলে, এবং আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি বলে, সে আমার সঙ্গে দেখা করে তার দুঃখটা জানিয়েছিল যে এদেরকে ছাড়বেন না, এরা আমার কাছ থেকে। তাহলে ভাবুন, একটা কলেজে পড়া ছেলে সে কীভাবে 1 লক্ষ টাকাটা জোগাড় করলো, করে সেই জ্যোতিষীর হাতে দিয়ে এলো, দিয়ে যখন সে ঠকলো, তখন সে বুঝতে পারলো এইভাবে কাউকে নিজের জীবনে আনা যায় না। অর্থাৎ মানে এক ধরনের ভালোবাসা একদিক থেকে দিয়ে আরেক দিককে আমার কাছে আনতে পারা যায় না। বা একটা বেকার ছেলে, সে সরকারি চাকরি পাওয়ার জন্য লক্ষ টাকা খরচা করলো, দেখলো যে এইভাবে পাওয়া যায় না, তখন ভাবতে হবে যে তখন তাদেরকে একত্রিত হতে হবে, এবং হয়ে সেই জ্যোতিষী যে ধরনের কাজ করেছে তার যদি কোনো, তারা তো এগ্রিমেন্ট করতে চায় না, তারা তো করবে না, তারা তো যে তাদের যে লেটারের প্যাডে সেই ধরনের লেখে, তাহলে তাদেরকে সেইটা দিয়ে আপনাকে লেখাতে হবে। আপনি এত টাকা খরচা করছেন, আপনি সামান্য একটা জিনিস আপনি করতে গেলে সেখানে আপনি চুক্তি করেন, তাহলে জ্যোতিষীর সঙ্গে আপনি কেন চুক্তি করবেন না যে আমার কাজটা হলে আমি আপনাকে টাকা দেবো, বা আমার কাজটা না হলে আপনি টাকাটা ফেরত দেবেন, যে কোনো একটা চুক্তি তো করবেন। সেই চুক্তিটার রেসপেক্টে আপনার লিগাল ফাইট করা যেতে পারে, কিন্তু আপনার কাছে কিছু ডকুমেন্ট থাকার দরকার আছে, তবে ওদের বিরুদ্ধে লড়াইটা আপনাকে আমরা সহযোগিতা করব, আপনারা সেই লড়াইয়ে পাশে থাকবো, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু সেই দৃঢ়তাটা আপনার মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আইন নিয়ে আলোচনা আসবো, মাঝখানে যেটা বিষয়টা এড়িয়ে গেল কি, অনেক জ্যোতিষীরা যেভাবে দাবি করে কি আমরা ইউজিসিতে গ্র্যান্ট পেয়েছি, সরকার আমাদের মান্যতা দিয়েছে, আমরা পিএইচডি করেছি, স্বর্ণপদক পেয়েছি, আমাদের পেশা আইনি এবং আমরা এর জন্য ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স, প্রফেশন ট্যাক্স দিই। তো এটা কতখানি ঠিক? যদি পেশা বেআইনি হয় প্রবীর বাবুর কথায়, তাহলে ওরা দাবি করে কি আমরা এই পেশায় গভর্নমেন্টকে ট্যাক্স দিই, যদি আমাদের পেশা ইলিগাল হয় তাহলে সরকার আমার থেকে ট্যাক্স নেয় কেন? এটা নিয়ে কী বলবেন? ওই যে বললাম যে আমি জ্যোতিষ চর্চা করি এবং আমি ট্যাক্স দিই, এই দুটো ঘটনাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু দুটো ঘটনা, আপনি আজকে পৌরসভার কাছে গিয়ে যদি একটা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করেন, আপনি সেখানে অনেকগুলো অপশান থাকে, যে কোনো একটা অপশানে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আপনি ব্যাংকের কাছে বললেন যে আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে, আমি আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, কারণ ট্রেড লাইসেন্স যিনি নিয়েছেন তিনি তো একটা ব্যবসা করবেন, এবং সেই ব্যবসায় তো টাকার লেনদেন হবে, সেই লেনদেনটা তো আর সেভিংস অ্যাকাউন্ট দিয়ে হবে না, সেটা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে। এখন কারেন্ট অ্যাকাউন্টের আগেকার যে ফরম্যাট ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন একটা উদ্যম সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট দরকার হয়, যেটা আপনাকে কোনো একটা জায়গায় গিয়ে করিয়ে নিতে হবে, আর আপনি যদি কম্পিউটার দক্ষ হন তাহলে আপনি নিজেই অনলাইনে সেটা করে নিতে পারবেন। এবং সেইখানে কতগুলো অপশান আছে, সেইখানে কতগুলো জিনিস লেখা হয়, আপনি কি পেশা করেন, কি করেন না করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইগুলোর ওপরে কিন্তু হাইলাইটেড হচ্ছে না, হাইলাইটেড হচ্ছে যে আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন, এবার আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান, কারেন্ট অ্যাকাউন্ট, এবং তার জন্য ক্রাইটেরিয়াটা হচ্ছে উদ্যম সার্টিফিকেট। এই সার্টিফিকেটে কী লিখলেন আপনার দেখা হয় না, ব্যাঙ্ক দেখেও না। ব্যাঙ্ক কী করে সেটাও বলে দিচ্ছি, ব্যাঙ্ক আপনার যে দোকান আছে বা বাড়ি আছে যেখানে বসে আপনি পেশাটা চালান, সেখানে একদিন ম্যানেজার যাবে, গিয়ে আপনার সাথে একটা ছবি তুলবে, সেলফি তুলে তারপরে সেটাকে কম্পিউটারে লোড করবে, যে মানে বাস্তবে আপনার ওই পেশাটা আছে কিনা। অনেকে একদম আগে করতো, পেশাটা নেই, খুলে বসে আছে, এইবারে আপনাকে অনুমোদন দেবে, আপনি ওখানে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারেন, আপনি তার জন্য ট্যাক্স দিতে পারেন। কিন্তু কখনো ভাববেন না যে আপনার ওই পেশাটা হাইলাইটেড হলো, অর্থাৎ আপনি সেখানে হয়তো দেখিয়েছেন যে আপনি অন্য একটা কিছু করেন, আপনি একটা সেলফ এমপ্লয়েড পার্সন, আপনার কিছু পেশা আছে, আপনাকে জিজ্ঞেস করবে। আপনাকে যদি আপনি বলেন যে জ্যোতিষ করেন, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেবে না, আমি 100% শিওর। আপনি কি বলবেন? আপনার কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা আছে,
বা অমুক কিছু আছে, কটা বই সাজিয়ে রাখলেন বা দেখালেন, এগুলো আপনি দেখাতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারগুলো ইন্টারলিঙ্ক, কোনটা পরে কোনটা, সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খোলা, আপনি লাইসেন্স পাওয়া, এগুলো সব হয়ে গেল। হওয়ার পর ওই যে ঘরটা যেখানে আপনি ছবি তুলেছিলেন ব্যাংকের লোকের সাথে, সেখানে আপনি চেম্বার খুলে বসলেন এবং সেখানে আপনি বড় বড় করে একটা হাইলাইটেড করলেন, একটা ব্যানার দিলেন, লাইসেন্স দেখানো, এগুলো করে আপনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু কখনোই ভাববেন না যে এইটার স্বীকৃতি পেয়েছে, আপনার পেশাটা স্বীকৃতি পেয়েছে। আপনার পেশা কিন্তু স্বীকৃতি পায়নি, স্বীকৃতি পেয়েছে আপনি একটা বিজনেস করতে চান, সেই বিজনেস অর্গানাইজেশনটা স্বীকৃতি পেয়েছে, এবং সেটা কখনোই কোনো ইললিগাল ব্যবসাকে নয়। এবং জ্যোতিষ পেশাটাকে পেশা হিসেবে, যে আপনি যে বলছেন আপনি আপনি প্রফেশনাল ট্যাক্স দেন বা দেন, এটা কোনোদিনই এই ট্যাক্স নেওয়া হবে না, নেওয়াই হবে না আপনার কাছ থেকে। এবং আপনাকে একটা অন্য পেশা দেখাতে হবে। অনেকেই ধরুন আজকে কিছু লোকের সমস্যা আছে, ধরুন আজকে একটা অ্যাডভোকেটের কিছু টাকার দরকার হতে পারে, কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা এমনই যে অ্যাডভোকেটকে তারা লোন দিতে চায় না, অ্যাডভোকেটকে লোন দেবে না। তখন অ্যাডভোকেট কী করে, যে সে একটা ওই অন্য একটা পেশা দেখিয়ে দেয়, যে আমার একটা ট্রেডিং বিজনেস আছে বা কিছু আছে, সেইটার জন্য সে বিভিন্ন ধরনের জিনিস দেখিয়ে দিল। এবং ব্যাংকে যদি এটা মানে ব্যাংক যদি এটা জানতে না পারে যে উনি অ্যাডভোকেট, এটা যদি ওনারা জানতে না পারেন, শুধু ওই পেশার ওপরে উনি কিন্তু লোন পেতে পারেন। সেই রকমই আপনি ব্যাপারটাকে হাইড করে গেলেন, আপনার পেশাটা কী। তো সেই রকমই আপনি যে জ্যোতিষী, আপনি এই পেশাটাকে পুরোপুরি হাইড করেছেন, করে অন্যান্য জিনিস দেখিয়ে আপনি এই লাইসেন্সগুলো পেয়েছেন। পাওয়ার পর যখন আপনি একটা বড় জায়গায় পৌঁছেছেন, তখন আপনি বেশ গায়ের জোরে বলছেন যে আমি একজন জ্যোতিষী হিসেবেই এত বড় একটা উন্নত জায়গায় এসেছি। মোটেই তা নয়, আপনাকে সরকার এগুলোর জন্য অনুমোদন দেয়নি। এবং আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনি যদি জ্যোতিষ পেশা নিয়ে এইগুলো সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসেন, এবং আমরা যে লিগাল জায়গাগুলো যাব, ব্যাংক এবং অন্যান্য অর্গানাইজেশন এবং যে সমস্ত জায়গায় আপনি ট্যাক্স দেবেন বলে দাবি করছেন, তারা কিন্তু ইগনোর করবে আপনাকে, যে আপনার এই পেশার জন্য তারা কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স নেয় না, এবং আপনার এই পেশার জন্য তারা কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেয়নি। এইটাকে আপনারা হাইড করে অন্যভাবে খুলেছেন, এটা সেই সময় প্রমাণিত হয়ে যাবে। কাজেই এখান থেকে প্রমাণিত যে জ্যোতিষটা একটা সম্পূর্ণভাবে অবৈধ পেশা। এটাকে আপনি অন্য পেশা দিয়ে দেখিয়ে আজকে সমাজে স্বীকৃতি লাভ করে জ্যোতিষ নিয়ে গর্ব করছেন। এটা গর্ব করার জায়গা না, বরঞ্চ এটা খুব লজ্জার জায়গা। তার মানে এটা দাঁড়াচ্ছে কি, যেভাবে জ্যোতিষশাস্ত্র আর ভাওতাশাস্ত্র, তো এই যে ট্যাক্স দেওয়ার ব্যাপারটা, যে আমি প্রফেশন ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স দিই, তো এইটা একটা ভাওতাবাজি করে চালিয়ে যাচ্ছে। মানে কোনো জ্যোতিষী, মানে যেই জ্যোতিষী হোক, মানে যে যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক, এবং কোনো জ্যোতিষী ট্যাক্স দেয় না। কেউ যদি দেখায় কি আমার কাছে সার্টিফিকেট আছে, আমি ট্যাক্স দিয়েছি, তা আপনি কী করবেন? হ্যাঁ, আমি তো প্রথমেই চ্যালেঞ্জ করলাম, আপনি জ্যোতিষটাকে পেশা হিসেবে যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, আপনি সেই সার্টিফিকেট নিয়ে আসুন। আমরা চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনার যে পেশা সেইটা হিসেবে ট্যাক্স নেওয়া হয়নি, এটা আমরা প্রমাণ করে দেবো। এবং আপনি জ্যোতিষ পেশা দিয়ে যে মানুষকে মিসগাইড করছেন, সেই জন্য যে আপনার একটা পানিশমেন্ট হওয়া উচিত, তার ব্যবস্থা আমরা করে দেবো। এবং সেটা ভেবেই আপনি আপনাদের কাছে আসবেন, সেই লিগাল দিকগুলো আমরা দেখে দেবো, যে আপনি এই পেশাটা দেখিয়ে এই ট্যাক্স দিয়েছেন, এবং এটা এখন আপনি স্বীকার করছেন দিয়েছেন, এবং তার পেপারস আপনার কাছে আছে, এবং এটা আপনি করতে পারেন না। এবং সেটা আপনি শুধু না, আপনার ট্যাক্সের যে লয়ার, তিনিও কিন্তু ফেঁসে যাবেন। এটা মাথায় রেখে আপনি আমাদের কাছে আসবেন, একদম চ্যালেঞ্জ রইল আপনার কাছে। তাহলে ব্যবসাটা ইললিগাল, জ্যোতিষশাস্ত্র ভাওতা। এমন অবস্থায় অনেকে পাথর নিল, গ্রহরত্ন নিল, টাকা খরচা করলো, আপনি বলছেন এগ্রিমেন্ট করে নিতে। ধরুন অনেকে এগ্রিমেন্ট করলো না, কিন্তু একটা পাথর নিল লাখখানি খরচা করে, কোন জ্যোতিষী মুরগি বানিয়ে তাকে টাকাটা নিয়ে নিয়েছে, এবং সে পরে বুঝতে পারছে কি আমি প্রতারণার শিকার হয়ে গেলাম, কোনো প্রমাণ নেই। তবুও তো এমন কোনো আইন আছে সেই জ্যোতিষীকে জেলে পড়া যায়? এমন কোনো আইন আছে কি জ্যোতিষী পাথর দিল আপনার ভাগ্য পাল্টে দেওয়ার বা কোনো সমস্যার সমাধান করার জন্য, এবং এই আইনের জেলে যেতে পারে জ্যোতিষী? ভারতে কি আইন আছে? দেখুন, সেইভাবে তো আইন নেই। আইনটা প্রতারণার আইন হতে পারে, 420 অ্যাক্টে তারা যেতে পারে। কিন্তু তার জন্য আপনি 420-তে কেস করতে গেলেও কিছু তো আপনাকে ডকুমেন্টস দিতে হবে, যেগুলোতে প্রমাণ হয় যে উনি টাকাটা নিয়েছিলেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো আপনি দেখছেন একটা ডিম থেরাপি চলছে, মানে তারাও তো কেউ বলেছিল আমি গভর্নমেন্টের বাড়ি বানিয়ে দেবো, কেউ বলেছিল শিক্ষকতার পেশায় তাকে ঢুকিয়ে দেবে বলে গাদা গাদা টাকা নিয়ে তারা সেই কাজগুলো করতে পারেনি, এবং সেই না পাওয়ার রিভেঞ্জটা এখন চলছে। সেরকমভাবে জ্যোতিষীরা বিভিন্ন কারণে টাকা নেয়, এবং এটা ঠিকই যে তারা লক্ষাধিক টাকা নেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এবং কয়েকজন জ্যোতিষী মানে শাস্তি দিয়ে তাদের টাইটেল, এবং তারা এতগুলো টাকাই রোজগার করেছিল। যখন আমি করোনার সময় লাইভ করছিলাম, যে তাদের যখন মানে অবস্থাটা খুব খারাপ চলছে, তখন এরকম একজন শাস্ত্রী আমাকে ফোন করে একটা প্রস্তাব দিয়েছিল যে প্রবীরবাবু, আপনি এই লাইভ অনুষ্ঠানগুলো যদি বন্ধ করে দেন আপনার কি খুব অসুবিধা হবে? কেন বলুন তো? বলছে না, আপনি বন্ধ করবেন বলে কিছু এসে যায় না, মানে বন্ধ করলে যে আপনি খুব একটা ফিনান্সিয়ালি লুজার হবেন এরকমও নয়। আপনি এই জ্যোতিষ বনাম বিজ্ঞান এই লাইভ অনুষ্ঠানটা বন্ধ করবার জন্য
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দেবো না, আপনার কাছে ক্যাশ পৌঁছে যাবে প্রতি মাসে 20,000। আপনি খালি অনুষ্ঠানটা বন্ধ করুন। ভাবুন ব্যাপারটা, আমি একটা অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের জন্য তাদের কাছে খরিদ্দার কমে যাচ্ছে, এবং সেই খরিদ্দার কমার জন্য তারা আমাকে বাড়িতে পৌঁছে দিতে চায় 20,000 টাকা। কেন না, তারা বুঝতে পারছে যে মার্কেটটা তাদের কমে যাচ্ছে। এবং এটা তো আমরা যদি মানে ক্রমাগত এই প্রচারগুলো করতে থাকি এবং মানুষের মধ্যে, যেমন আমি আমার স্টুডেন্টদের মধ্যে করি, কারণ তারা এই জিনিসটা যদি বুঝতে পারে তবেই তো বাবা মাকে বোঝাবে বা তারা বলতে পারে। কারণ বিজ্ঞান এমনই একটা বিষয় যেটার মধ্যে দিয়ে এইগুলোকে বোঝানো যায়। এবং এই পেশাগুলো থেকে তারা কি পরিমাণ টাকা ইনকাম করে যে আর একটা থার্ড পার্সনকেও মাসে 20,000 টাকা দিলেও তাদের কিছু এসে যায় না। তাহলে কী পরিমাণ টাকা তারা ইনকাম করে। তখন ব্যাপারটা হয়ে দাঁড়ায় এরকমই যে আমি যে কোনো মূল্যে এই পেশাটাকে বাঁচিয়ে রাখবো, এবং যে কোনো মূল্যে পেশাটাকে বাঁচিয়ে রাখবার জন্য তারা যা যা পথ নেবার সেগুলো নেয়। এবং সেখানে তারা পয়সার অফার করতে পারে, সেখানে তারা আপনাকে থ্রেডনিং দিতে পারে, সেখানে আপনাকে অন্য কোনো কিছু করতে পারে। কাজেই তাদের পেশাটা যে ইনলিগাল সেটা তারা জানে, এবং এইভাবেই তারা এই পেশাটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ প্রশ্নে আসবো, কথা তো শেষ নেই, যুক্তিতর্ক চলবে। যদি কেউ জ্যোতিষী কাছে গিয়ে আপনি প্রধান শিকার হয়েছেন, প্রবীরবাবু আছেন, সাহায্য অবশ্যই করবেন। নরেন্দ্র দাভোলকর কুসংস্কার বিরোধী আইনের জন্য আন্দোলন করেছেন এবং আইন আনার জন্য তিনি গুলি খেয়েছেন, তারপরে আইনটা পাশ হলো। পশ্চিমবঙ্গেও এরকম কুসংস্কার বিরোধী আইন, মানে এই যে জ্যোতিষী তান্ত্রিক বাবাজিরা ফ্রড করছে, চিটিংবাজি করছে, তার বিরুদ্ধে কি আইন আছে না, বা আইনের জন্য আপনারা কোনো আন্দোলন করছেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে আইন তো নেই। আইনের জন্য বেশ কিছু বিজ্ঞান সংগঠন ভালো রকম কাজ করেছে, তারা এগিয়েওছে, কিন্তু আইনটাকে প্রণয়ন করা যায়নি, কারণ এটা আমাদের আইনসভার অনুমোদনের দরকার আছে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেটা দাঁড়ালো, সেই জায়গায় দাঁড়িয়ে এই আইনটা পাশ করানো আরেকটু কঠিন হলো। কিন্তু তাই বলে থেমে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, আমাদেরকে তো আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা তো রাজনীতি নিরপেক্ষভাবে বিজ্ঞান আন্দোলন করি, আমাদের রাজনৈতিক পট পরিবর্তন কী হলো সেই নিয়ে আমাদের খুব একটা দেখারও প্রয়োজন পড়ে না। কারণ ওই মানে বামপন্থী, দক্ষিণপন্থী বা এই একদম মৌলবাদী যে রাজনীতি যারা করে, এর মধ্যে তুলনামূলকভাবে বামপন্থী বলতে বামফ্রন্ট সরকারের কথা বলা হচ্ছে, যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যেও অনেকে জ্যোতিষ সম্মেলনের উদ্বোধন করেছেন। আমরা 80-র দশকে দেখেছি যে মানে বামফ্রন্ট মন্ত্রিসভার একজন সদস্য সরলদেব বারাসতে একটা জ্যোতিষ সম্মেলনের উদ্বোধন করেছে, দেখেছি আমরা। কিছু করার নেই, কিন্তু এইটুকু আশা করা যায় তাদের মধ্যে একটা মানে বস্তুবাদী মানসিকতা যেহেতু আছে, তো তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ যুক্তিমনস্ক হবেন এটাই ভাবা যায়। কিন্তু বাদবাকি যে এই যে দক্ষিণপন্থী এবং মৌলবাদী যে শক্তির উত্থান ঘটেছে, তারা তো এটাকে বাঁচিয়ে রাখবে, এবং তারা শুধু জ্যোতিষ না, মানে কুসংস্কারটাকেই বাঁচিয়ে রাখবে। মূল লড়াইটা কুসংস্কারের বিরুদ্ধে, মূল লড়াইটা এই যে ধর্মীয় মৌলবাদ, ঈশ্বরে বিশ্বাস, আত্মায় বিশ্বাস, জ্যোতিষে বিশ্বাস, এইগুলোর বিরুদ্ধে তো লড়াই আমাদের। বিজ্ঞান আন্দোলন বা বিজ্ঞান মনস্কতা তৈরির আন্দোলনটা হচ্ছে তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা স্রোত যখন আমরা 80-90-এর দশকে দেখেছি যে ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে বিজ্ঞান আন্দোলনে জড়িত হচ্ছে, এবং অল্প বয়সের ছেলেমেয়ে তারা জড়িত হচ্ছে, এবং তাদের নিয়ে একটা সেই মানে কাকুরগাছিতে যেখানে ওই লেবার ইনস্টিটিউট হলে যেখানে জ্যোতিষীরা সম্মেলন করছে, সেই সম্মেলন আমরা ভণ্ড করেছি, সম্মেলন শেষ পর্যন্ত করতে দিইনি। হালিশহরের টাউন হলে এখানে আরেকজন জ্যোতিষী এসেছিলেন, তাকে অনুষ্ঠান করতে দিইনি আমরা। অনুষ্ঠান হবে না, জ্যোতিষ নিয়ে কোনো অনুষ্ঠান হবে না, আপনি গান করুন, আপনি গান বাজনা করুন, তার জন্য এই টাউন হলটা তৈরি করা হয়েছে। আপনি সেমিনার করুন, বিজ্ঞান বিষয়ক সেমিনার করুন, করতে দিইনি আমরা, করেছি আমরা। কিন্তু এই স্টেজে এসে মানে হতাশা লাগছে না, কিন্তু আরও বেশি সংখ্যক যেন মনে হচ্ছে মানে ইয়ং জেনারেশন এটার মধ্যে ইনভলভ হলে, এই যে একটা আইন প্রণয়ন করতে গেলে আপনাকে চতুর্দিকে যে মানুষকে সঙ্গে নিয়ে যে এগোনো, সেই ব্যাপারটা করতে হবে। এবং বেশ কিছু আইনজ্ঞ আছেন যারা চান যে এই আইনটা সত্যি পশ্চিমবঙ্গে হোক, তারা একটা সার্বিক আন্দোলন এবং সার্বিকভাবে আমাদের এগিয়ে যাওয়া, এইটা তৈরি করতে হবে। এবং দেখুন, ব্যাপারটা হচ্ছে আইন প্রণয়ন হওয়ার পরেও কি মহারাষ্ট্র থেকে কুসংস্কার চলে গেছে? যায়নি, কিন্তু একটা আইন আছে। ধরুন 1972 সালে ইন্দিরা গান্ধী একটা পণপ্রথা নিরোধক আইন তৈরি করেছিলেন, যে বিয়েতে পণ যৌতুক নেওয়া যাবে না আর ভুরিভোজ করানো যাবে না। এই যে ভুরিভোজের পেশা মানে একটা প্রবর্তন আমাদের দেশে আছে, মানুষ মারা যাচ্ছে সাধ্যে ভুরিভোজ, যেটা রাজস্থান সরকার বোধহয় বন্ধ করেছে। এবং বিহারে আমি মানে গতকালে বোধহয় দেখলাম একটা নিউজে যে ভুরিভোজ করাতে গিয়ে মানে বাড়ির যে আর্নিং পার্সন তিনি মারা গেছেন, এবং ভুরিভোজ করাতে গিয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। তাহলে আইন প্রণয়ন শুধু নয়, মানুষের মধ্যে এই যুক্তিবোধের সঞ্চারটা, এটা সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ ভাই, আমি জানি আমার এই অবস্থাটার জন্য দায়ী হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা,
এই রাষ্ট্র ব্যবস্থায় এমন কিছু ব্যাপার রয়েছে যে পিলারগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোর পরিবর্তন দরকার, এর জন্য বিপ্লব দরকার, এর জন্য আন্দোলন দরকার। কিন্তু আমাকে আটকে দেওয়া হচ্ছে এই কুসংস্কারের বেড়াজালে। অর্থাৎ আমি ভাগ্যে বিশ্বাসী হই, আমি ঈশ্বরে বিশ্বাসী হই এবং তাদের কাছে প্রতিকার চাই। এই জায়গাটা থেকে উত্তরণের জন্য যে সমস্ত শিক্ষকরা স্কুলে স্কুলে যারা পড়ান, আমার এই কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছবে, তাদের সকলের কাছে আবেদন, শুধু বিজ্ঞানটাকে পেশা হিসেবে দেখবেন না। বিজ্ঞান মনস্ক আমি যখনই পড়াই, আমি পড়ানোর সাথে সাথে বিজ্ঞান মনস্কতার যেটুকু জায়গা থাকে, অর্থাৎ আপনি যখন বিবর্তন পড়াচ্ছেন জীবন বিজ্ঞানে, বিবর্তনে মানুষের এটাকে মানে ভালো করে পড়াতে পড়াতে আপনি বলুন যে একটা জীবের উদ্ভব এইভাবে ঘটেছিল, হঠাৎ করে মানে ঈশ্বর পৃথিবীটাকে সৃষ্টি করে দেয়নি। এই ধরনের বিষয়গুলো আপনাদের কাছে আসে। অণুপরমাণুর ঘটনা বলার সময় আপনি সমস্ত বিষয়গুলোকে দিয়ে এইভাবে বলুন। আপনি যখন পদার্থবিদ্যার বিষয়গুলোকে পড়বেন তখন জ্যোতিষ নিয়ে বলুন। এই ধরনের ভাগ ভাগ করে আপনারা যদি এগুলো করাতে পারেন, তাহলে মনে হয় যে বিজ্ঞান মনস্কতার আন্দোলনটা অনেক দৃঢ় হবে এবং আমরা যে সুদিনের দিকে তাকিয়ে আছি সেই দিনটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে বলে আমার মনে হয়। প্রবীর বাবুর সঙ্গে আলোচনা আরও চলতেই থাকবে। জ্যোতিষশাস্ত্র ভাওতা, জ্যোতিষ শাস্ত্রের নামে বুজরুকি ব্যবসা হয়, এটা বেআইনি ব্যবসা, এতক্ষণ যুক্তর্কে আপনারা শুনেছেন। এরপরেও যদি কোথাও দেখেন কোনো জ্যোতিষী ব্যবসা খুলে বসে আছে বা আপনি জ্যোতিষীর কাছে গিয়ে বুজরুকির শিকার হয়েছেন, তাহলে আসবেন প্রবীরবাবুর কাছে এবং প্রবীরবাবু এটুকু তো দায়িত্ব নেবেন সেই প্রতারক জ্যোতিষীকে জেলে পোড়া। তো আপনারা দেখতে থাকুন রেশনালিস্ট নিউজ, সঙ্গে থাকবো আমরা। নমস্কার।